নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে স্বাগত। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি ডক্টর সৌতিক পান্ডা। ডক্টর পান্ডা, আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে যে দিনটা সকাল থেকে গুগল সার্চ করলেই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে নো স্মোকিং ডে। আর মার্চ মাসের দ্বিতীয় বুধবার এলেই এই দিনটা নিয়ে খুব উত্তেজনা হয়, কথাবার্তা হয়, কিন্তু তারপরে 365 দিন ধরে জেকে সেই চলতে থাকে। আহ আপনি এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, আপনার কাছে বহু মানুষজন আসছেন। বর্তমানে সিনারিওটা কি রয়েছে? কারণ আমার ধারণা বা আমি যেটুকু দেখি যে আগে একটা সময় পর্যন্ত পুরুষদের স্মোকিং নিয়ে কথা হতো, বর্তমানে মহিলা স্মোকারও অনেকাংশে বেড়েছেন এবং খুব স্বাভাবিকভাবেই প্যাসিভ স্মোকিংও সে কারণে বেড়েছে। আপনার কাছে তথ্যটা ঠিক কি রয়েছে? ইয়াং জেনারেশনের মধ্যে এই প্রবণতাটা একটু বেড়েছে এবং এর হুম। পেছনে অনেকগুলো কারণ। আমি যখন এদের সাথে কথা বলি তখন এরা এদের মতো করে যুক্তি দেন যে এরা কেন স্মোকিং করেন আর কি। তার মধ্যে হুম। একটা যেটা কমন ফ্যাক্টর এনারা বলেন যে এই কারণের জন্য এরা স্মোকিং করেন, সেটা হচ্ছে হুম। স্ট্রেস। হুম। সেটা ওয়ার্ক প্লেসে স্ট্রেস হতে পারে, পার্সোনাল লাইফে স্ট্রেস হতে পারে, বা বিভিন্ন অন্য কোনো কারণে স্ট্রেস হতে পারে। যে একটা হুম। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, স্ট্রেসের হুম। হাত থেকে ইনস্ট্যান্ট মুক্তির জন্য হুম। এনারা স্মোকিং করছেন আর কি। এবং হুম। আমার কাছে যেটা সবচেয়ে বেদনাদায়ক এবং পীড়াদায়ক সেটা হচ্ছে বহু হুম। ক্ষেত্রেই আমি মানে নিজের অভিজ্ঞতা থেকেও আমি বলি যে আমি বহু হুম। ক্ষেত্রে রাস্তায় ঘাটে স্কুল পড়ুয়াদের হাতেও সিগারেট দেখেছি। মানে যাদের আচ্ছা। বয়স অনেকটাই কম, 14, হুম। 15, 16 বছর বয়স, স্কুল হুম। হুম। পড়ুয়াদের হাতেও সিগারেট। তা হুম। সেটা অত্যন্ত পীড়াদায়ক, অত্যন্ত মানে বেদনাদায়ক এই দৃশ্য চোখের সামনে এরকম হুম। দেখতে পাওয়া। যে এত হুম। অল্প বয়স থেকে এই বিষ ধোঁয়া যারা সেবন করছেন তারা হুম। কতখানি ক্ষতি করছেন ফুসফুসের, হুম। সে তো বলার অপেক্ষা রাখে না। আর হুম। বিশ্বজুড়ে এই নিয়ে কাজ চলছে এবং অনেক মানুষ, অনেক এনজিও এবং অনেক সংস্থা কাজ করছেন এই নিয়ে, এবং হুম। সবাইকে ওয়াকিবহাল করার চেষ্টা করছেন যে হুম। স্মোকিং এর সাইড এফেক্টস এবং বাজে এফেক্টস গুলো কি, যেগুলো হুম। মোটামুটি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এর এর দৌলতে সবাই মোটামুটি জানে যে হুম। স্মোকিং এর সাইড এফেক্টস গুলো কি কি। কিন্তু তবুও হুম। সামহাও জিনিসগুলো যখন ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয় তখন কোথাও হুম। না কোথাও একটা হার্ডেল, যে কারণের জন্য একটু, যেখানে মনের জোর দরকার হয় হয়তো বেশি, যে হুম। আমি সামহাও এই এই ব্যাপারটাকে ওভারকাম করব, এই হুম। আর্টসটা। এবং এটা কিছুই নয়, এটা যে একটা পুরোপুরি ভাবে একটা মানে মনের একটা ভুল বললেও বলা যেতে পারে, যে হুম। আমার একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চাই, যে এটা একটা উপায়, একটা পন্থা স্ট্রেসের হাত থেকে মুক্তি পাওয়ার। হুম। এইটা তো ঠিক না কোনোভাবেই। সুতরাং ওই মনের জোরটা দরকার, এবং বিশেষ করে ইয়াং জেনারেশন তারা যাতে আক্রান্ত না হয়ে পড়েন, তার কারণ যারা অল্প বয়সে ধরছেন তারা হুম। তাদের সামনের জীবনটা এই 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 বাজে অভ্যেসটা চালিয়েই যাচ্ছেন পুরো, যে হুম। কারণের জন্য একটা দীর্ঘ সময় তারা এই স্মোকিং অ্যাডিকশন এর মধ্যেই থাকছেন, এবং লাংসে কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, হুম। হুম। যার কারণে পরে গিয়ে ধরুন মধ্য বয়স পেরোনোর পর থেকে নিয়ে শুধুমাত্র ফুসফুসের কথাতেই যদি বলি, তাহলে ফুসফুসের হুম। যেসব স্ট্রাকচারাল চেঞ্জ গুলো হয়, হুম। যেটা আস্তে আস্তে সিওপিডির দিকে তাদের ঠেলে দিচ্ছে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা একটা হুম। শ্বাসকষ্টজনিত রোগ। শীতকাল, বর্ষাকাল এই সময়টাতে যেই রোগের প্রকোপ অনেক বেশি হয়, এবং হুম। যারা স্মোকার তারা হুম। দীর্ঘদিন ধরে স্মোকিং করলে ফুসফুসের এই চেঞ্জগুলো হয় স্ট্রাকচারালি, এবং যার ফলে তারা অত্যন্ত কষ্টই পান। এবং হুম। সেক্ষেত্রে তখন ওষুধপত্র, ভ্যাকসিন, নিউমোনিয়ার হুম। বিরুদ্ধে ভ্যাকসিন, তার কারণ নিউমোনিয়ার হুম। প্রকোপে এই লাংস গুলো বেশি মাত্রায় আক্রান্ত হয়, এবং এই এক একবার আক্রান্ত হলে তখন লাংস গুলো আরো 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 বেশি রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি। হুম। তো সব দিক আমি থেকে একটা সমস্ত। বিষয়, হ্যাঁ, একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে যখন স্মোক করা হচ্ছে, এই যে বলা হয় যে আমার অত্যাধিক স্ট্রেস, সেই কারণে আমি স্মোক করছি, এটা কি হরমোনের ক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলে, যেটাতে হয়তো হ্যাপি হরমোন বা সাময়িকভাবে খুব রিলিফ ফিল করে, এইটা কি হয় যে কারণে মানুষ এত অ্যাডিক্টেড হয়ে যান? হ্যাঁ, খানিকটা তো বটেই। একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় ব্রেনে, সেই হুম। নিউরো ট্রান্সমিটারটা সাময়িক কিছুক্ষণের জন্য একটা, যেটাকে আমরা বলি কিক, ওইটা একটা হুম। দেয়, কিন্তু সেটা অত্যন্ত ক্ষণস্থায়ী।
এবং হুম সেটি যখন ধীরে ধীরে তার এফেক্ট চলে যায় তখন হুম আবারও আরেকটা নতুন কিকের প্রয়োজন হয়ে পড়ে, সেই কারণের জন্য হুম তখন আরেকটি সিগারেটের প্রয়োজন হয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই আর কি। মানে এটা খুবই ক্ষণস্থায়ী একটি এফেক্ট, যেটার মানে কোনো যৌক্তিকতা নেই। হুম সম্পূর্ণভাবে মনের জোরের ওপরে ভিত্তি করে এবং কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশন প্রসেস, বিহেভিয়ারাল চেঞ্জেস এগুলো করলে পরে আস্তে আস্তে এর হাত থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। একজন একটা মেসেজ করেছেন, আমি দেখতে পাচ্ছি যে ধূমপানের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হৃৎপিণ্ড, ফুসফুস, এতে হার্ট অ্যাটাক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এমফাইসিমা ও ক্যান্সার, বিশেষত ফুসফুস, ল্যারিংস, মুখগহ্বর ও অগ্ন্যাশয়ের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পায়। এই যে এতগুলো জিনিস লেখা রয়েছে, এগুলো কি সত্যি এতভাবেই এফেক্ট করে? একেবারেই ঠিক, প্রত্যেকটা কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। হুম হুম স্মোকিং কে এখন একেবারে আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে, অন্য কোনো ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড নয়, হুম একেবারে হুম ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর এই সমস্ত কটা রোগ যেগুলো হুম উনি নামকরণ করে দিয়েছেন। হুম এছাড়াও মানে শুধু তো ক্যান্সার নয়, ক্যান্সার হুম ছাড়াও আরো বিভিন্ন রোগ যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক যেটার কথা উনি উল্লেখ করেছেন, হুম এবং ধরুন গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার হুম ডিজিজ, হুম এই হুম সমস্ত, এবং বিভিন্ন ধরনের ক্যান্সার, যার মধ্যে শুধু ফুসফুসের ক্যান্সার নয়, ফুসফুস হুম ছাড়াও পেটের ক্যান্সার, ইউরিনারি হুম ব্লাডারের ক্যান্সার, কিডনির হুম ক্যান্সার, বিভিন্ন হুম ক্যান্সারে এখন স্মোকিং একটি ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর। অ্যাপার্ট হুম ফ্রম এই সিওপিডি, অ্যাসমা, ব্রঙ্কিয়েক্টাসিস যেই ফ্যাক্টরটার কথা, যে ডিজিজগুলোর কথা উনি বলেছেন, তার কারণ অ্যাকচুয়ালি ধোঁয়াটা তো ঢুকছে প্রথমে আমাদের ফুসফুসে, সেখান থেকে হুম নিকোটিন অ্যাবজর্পশন হচ্ছে এবং তার একটা হুম সিস্টেমিক এফেক্ট, মানে তার একটা হুম সামগ্রিকভাবে বডিতে তার একটা এফেক্ট পড়ছে। সুতরাং হুম এই যে হার্টের গতি দ্রুত হচ্ছে, হার্টকে আরো হুম বেশি পরিমাণে রক্ত পাম্প করতে হচ্ছে, আরো হুম বেশি কাজ করতে হচ্ছে, সেই হুম ক্ষেত্রে তখন হার্টের অসুবিধা তো একটা বয়সের পরে তখন শুরু করে আর কি। এগুলো ঠিক। পুরোটাই ঠিকই, এটা একটা মাল্টি আচ্ছা, সিস্টেম ডিজিজ। একটা প্রশ্ন এসছে, আমি প্রশ্নটা নেব। একজন বলছেন যে চোখের উপর কি ধূমপানের প্রভাব পড়ে? মানে এটা হয়তো উনি বলতে চাইছেন প্যাসিভ স্মোকারদের ক্ষেত্রে। অনেক জায়গায় দেখা যায় অনেকে মিলে একত্রিত হয়ে ধূমপান করছেন, মানে ধোঁয়ার মেঘ জমিয়ে ফেলেছে আর কি। সেখানে যিনি স্মোক করছেন না, তিনি হয়তো কথা বলতে দাঁড়িয়েছেন, তার কি কি অসুবিধে হতে পারে? এই যে ধোঁয়াটা, এর মধ্যে অনেকগুলো কেমিক্যাল প্রোডাক্ট থাকে হুম যেগুলো শরীরের সঙ্গে বিশেষ করে চোখে হুম সংস্পর্শে এলে ডেফিনেটলি অনেকের চোখ জ্বালাও করে। যারা হুম স্মোক করছেন তাদের পাশে দাঁড়ালে অনেকের চোখ জ্বালাও করে। এবার হুম সেটা নির্ভর করছে হচ্ছে তার কতটা সেন্সিটিভিটি, এই স্মোক গুলো নেওয়ার ক্ষমতা শরীরের কতটা তার আছে আর কি। ওভারঅল হুম দেখতে গেলে যে মানে শুধুমাত্র চোখের উপরে আলাদা করে কোনো এফেক্ট সেভাবে হয় না, কিন্তু হুম হুম যেটা আমি বললাম একটা সামগ্রিকভাবে একটা তো এফেক্ট ফেলে শরীরের উপরে, হুম বিশেষ হুম করে ব্লাড হুম প্রেশার বাড়ানো। চোখেরও তো একটা প্রেশার আছে, হুম ইন্ট্রাঅকুলার প্রেশার আমরা বলি। সুতরাং হুম হুম। যখন ব্লাড প্রেশার বাড়ে তখন তার একটা ইনডাইরেক্ট এফেক্ট এই চোখের প্রেশারের উপরও পড়ে। আচ্ছা, এবার আমি আসবো যে মহিলাদের ক্ষেত্রে মূলত যেটা দিয়ে আমি একদম প্রথমেই শুরু করলাম, যে আহ, এখন প্রচুর মহিলারাও ধূমপাই। তো সেক্ষেত্রে যতই বিজ্ঞান উন্নত হোক না কেন, একটা দুটো কেস আমরা দেখি, কিন্তু তবু সন্তান ধারণের জায়গা থেকে দেখতে গেলে এখনো মহিলারাই সেই জায়গা থেকে এগিয়ে। তো সেটার উপরে কতটা প্রভাব ফেলতে পারে ধূমপায়ী মহিলা যদি হন? দেখুন, একজন প্রেগনেন্ট লেডি তো কখনোই স্মোকিং করা উচিত নয়, বিকজ সেক্ষেত্রে দুটো লাইফ নিয়ে আমরা ডিল হুম করছি, মায়ের হুম জীবন এবং গর্ভস্থ সন্তানের জীবন। হুম স্মোকিং, যে প্রেগনেন্সিতে যদি কেউ স্মোকিং করেন তাহলে সেক্ষেত্রে আইইউজিআর, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে হুম বাচ্চার যে ওজন বৃদ্ধিটা হুম সেটা হুম অনেকটাই কমে যায়। এবং এছাড়াও হুম যেটা লাইকার, মানে যেটা যে 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 জলটা থাকে আর কি, যেটার মাধ্যমে হুম খাওয়া দাওয়া এবং সমস্ত হুম কিছু এক্সচেঞ্জেস গুলো হয় আর কি, সেটাও অনেকটা পরিমাণে কমতে থাকে, যে কারণের হুম হুম জন্য একটা প্রিম্যাচিওর ডেলিভারি এবং অনেক ক্ষেত্রে অ্যাবর্শন এগুলো হওয়ার একটা হুম চান্স। হুম হুম এটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে বলছি। আর আদারওয়াইজ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যারা হুম আছেন সেই সব মহিলারা যদি স্মোকিং করেন তাহলে হুম ডেফিনেটলি তাদের একটা এফেক্ট তাদের ফার্টিলিটি উপরে পড়বে, হুম যার মধ্যে আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কথাটা জানি, হুম যে হুম পিসিওডি হুম
আজকাল কম বয়সী মহিলাদের মধ্যে ভীষণ মাত্রায় বেড়ে গেছে, এবং এটাও একটা লাইফস্টাইল ডিজিজ যার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর হিসেবে স্মোকিং কেও চিহ্নিত করা হচ্ছে, যে যেসব মহিলারা ইয়াং এজ গ্রুপে, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে যারা স্মোকিং করছে তাদের পিসিওডি হওয়ার প্রবণতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি, এবং এটা ডেফিনেটলি একটা ইনফার্টিলিটির উপরে তার একটা এফেক্ট আছে। এবার আসবো যে স্মোকিং তো শুরু হয় ওই বন্ধুরা মিলে একটা টান দিয়ে দুটো টান দিয়ে থেকে, তারপরে সেই জায়গা থেকে ওটা চলে যায় হচ্ছে আমি তো চেইন স্মোকার। এই যে একটা পথ, এই পথটা থেকে আবার জিরোতে ফিরে যেতে গেলে কি করণীয়, বা যিনি ধরুন চেন স্মোকার, তার পক্ষে কি আবার তার ফুসফুসটাকে একদম প্রথম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব স্মোকিং ছেড়ে দিয়ে? এটা পুরোটাই নির্ভর করে হচ্ছে তার লাংসে, যা বললাম তার লাংসে কতটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, স্ট্রাকচারাল চেঞ্জ হতে থাকে আস্তে আস্তে লাংসে, যেটা ওই সিওপিডির চেঞ্জ, যেটা এর আগে আরেকজন দর্শকও লিখেছিলেন, এমফাইসিমা আমরা বলি, ক্রনিক ব্রঙ্কাইটিস অথবা এমফাইসিমা। এবার এই চেঞ্জ গুলো কতটা হয়ে গেছে, তার কারণ এগুলো সবাইকে জানতে হবে যে এগুলো ইরিভার্সিবল ডিজিজ, এগুলো একবার যদি এই চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই চেঞ্জ সারে না, বিশেষ করে যদি একটা অ্যাডভান্স স্টেজে এগিয়ে যায় ব্যাপারটা, তখন এই বরং একটা ন্যাচারাল হিস্ট্রি অফ প্রোগ্রেশন হয়, মানে স্মোকিং ছেড়ে দিয়ে এবং একটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে থাকলেও ধীরে ধীরে আস্তে আস্তে বয়সের সাথে সাথে কিন্তু এই একটা ন্যাচারাল হিস্ট্রি অফ প্রোগ্রেশন হতেই থাকে। কিন্তু যদি খুব আর্লি পর্যায়ে এটা কেউ ছাড়তে পারেন, তাহলে একটা সময়সীমা দেখা গেছে যে মোটামুটি 10 বছর মতো যদি কেউ একটা অফ স্মোকিং পিরিয়ড রাখেন, তাহলে তার লাংস কিন্তু আবার একটা তার আগের পর্যায়ে ফিরে যাওয়ার মতো একটা ক্ষমতা থাকলেও থাকতে পারে এই ব্যাপারটা। কিন্তু যদি একটা অ্যাডভান্স ডিজিজে গিয়ে পৌঁছে যায় তখন কিন্তু আর স্মোকিং ছেড়েও, স্মোকিং যদি তখন ছাড়তেই হবে, কিন্তু স্মোকিং ছাড়লে পরেও লাংস তার আগের পর্যায়ে ফিরে যাওয়ার মতো আর ক্ষমতায় থাকে না। বুঝতে পারছি। লাস্ট প্রশ্ন, যারা স্মোকার, আজকে নো স্মোকিং ডে যেহেতু, তাদের জন্য কি বলবেন? কারণ অনেকেই বলেন যে আমি তো বহুবার ছেড়েছি কিন্তু তারপরে 2 দিন 3 দিন পর আবার আমি, বা কেউ কেউ 1 মাস পরেও আবার শুরু করেছেন, তাদের জন্য কি বলবেন? মনের জোরটাই হচ্ছে আসল, মনের জোর রাখুন। এমন কোনো সার্কেলের মধ্যে যাবেন না যেখানে বাকিরা সবাই স্মোকার, বিশেষ করে যখন আপনি ওই প্রসেসটার মধ্যে রয়েছেন যে আপনাকে এবার ছেড়ে বেরিয়ে আসতে হবে, তখন কনসিয়াসলি আপনাকে কয়েকটা ডিসিশন নিতে হবে। এক হচ্ছে যে ওই সার্কেলের মধ্যেই না যাওয়া যেখানে সবাই স্মোকার, বাকি একজন দুজন কেউ স্মোক করছে, আপনার পাশে দাঁড়িয়ে যদি কেউ স্মোক করেন তাহলে আপনি ওই জায়গা থেকে চলে যান, ওখানে থাকবেন না, কারণ ওই দৃশ্যতেই হতে পারে ভেতর থেকে একটা আর্জ এলো, সেটা আসতে দেওয়া যাবে না, এবং তার জন্য আপনাকে ওই সঙ্গ পরিত্যাগ করতে হবে, তার বাইরে যেতে হবে, এটা এক। সেকেন্ড হচ্ছে মনের জোর সবসময় রাখা। থার্ড হচ্ছে যারা পরিবারবর্গ তাদের একটা কনস্ট্যান্ট মোটিভেশন এবং বুস্টিং, এবং সেটা বহু ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়, মানে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে যদি এই বুস্টিংটা আসে তাহলে কিন্তু তার একটা লড়াই করার যে একটা একটা মনের জোর, সেটা কিন্তু অনেকটাই মানুষ ইয়ে হন ব্যাপারটাতে, মানে এগিয়ে যেতে সাহায্য করে আর কি এই ব্যাপারটা। আর এছাড়াও আমরা কিছু অন্যান্য বিহেভিয়ারাল থেরাপির কথা বলি, যেমন আমরা মিউজিক থেরাপির কথা বলি, যোগার কথা বলি, যোগাসন করলে পরে, কিছু ডিপ ব্রিদিং এক্সারসাইজেস করলে পরে। আর অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে একটা এক্সারসাইজ শিডিউলের মধ্যে ফেললে মানুষের নিজের ভেতরেই একটা 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 বোধ তৈরি হয় যে আমি শরীরকে কতটা ক্ষতি করছিলাম স্মোকিং করে, এখন এক্সারসাইজ করছি, শরীর এখন আমার অনেক ঝরঝরে লাগছে, অনেক বেটার লাগছে, তাই আমি আর ওই স্মোকিং এ ফিরবো না, এটা ভেতর থেকে একটা অনেকের বোধোদয় হয়। সুতরাং একটা এক্সারসাইজ শিডিউল, যোগা, মিউজিক থেরাপি এবং এই বিহেভিয়ারাল থেরাপি, ফ্যামিলির সাপোর্ট, এগুলো যথেষ্টই কাজে দেয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, বহু ক্ষেত্রে যারা খুবই মানে অত্যধিক স্মোকিং এর মধ্যে আছেন তাদেরকে স্মোকিং ছাড়ানোর জন্য কিছু ওষুধপত্রের ব্যবহার তো করা হয়, কিন্তু এইগুলো কিন্তু পুরোটাই শুড বি ডান আন্ডার দি সুপারভিশন অফ আ মেডিকেল পারসন, এটা নিজে থেকে না করাই ভালো। নিকোটিনের কিছু চুইং গামস বা কিছু প্যাচেস, এগুলো আজকাল ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, কিন্তু এগুলো should not be used without proper prescription from a medical practitioner. একজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কি ডোজে এগুলো নেওয়া উচিত, দিনে কটা নেওয়া উচিত, এগুলো নিয়ে আলোচনা করে নিয়েই, এবং প্রত্যেক ইট হ্যাজ টু বি ইন্ডিভিজুয়ালাইজড, মানে কোনো সিঙ্গেল রিজিম ডোজ এরকম কিছু নেই, আপনার কতটা কি প্রয়োজন সেটা আপনার সাথে কথা বলে ডাক্তারবাবুরাই ডিসাইড করে দেন যে এই প্যাচ যদি আপনি ব্যবহার করেন তাহলে দিনে কটা আপনার এরকম প্যাচ লাগতে পারে, বা মানে কত ঘন্টা আপনি এই প্যাচ ব্যবহার করবেন, এগুলো পুরোটা
একটা সাহায্য করবেন আর কি এভাবে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক সৌতিক পান্ডা। আর আপনাদের জানাই যে আজকের দিনটা ৮ এর দশক অর্থাৎ ৮৪ সাল থেকে ১৯৮৪ থেকে মার্চের ২য় বুধবার নো স্মোকিং ডে হিসেবে পালন করা হচ্ছে এবং এখনো সেটা হচ্ছে। তবে আমার বলতে খুব খারাপই লাগছে যে এখনো পর্যন্ত কিন্তু ১০ লক্ষ মানুষ প্রতি বছর ভারতের ক্ষেত্রে মৃত্যু হয় এই স্মোকিং এর কারণে এবং ১২% স্মোকারের মানে দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ। কাজেই যারা স্মোক করেন তারা যদি একটু সচেতন থাকেন তাহলে নিজেদের তো বটেই আর তার সঙ্গে, সঙ্গে প্রিয় মানুষ চারপাশের আপনজনদের কথাও হয়তো আমরা আরো একটু ভাবতে পারবো। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। আমরা চেষ্টা করতে পারি। সেই চেষ্টাটুকুই যাতে জারি থাকে। এইটুকু সচেতনতার জন্যই আজকের এই বিশেষ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন। আর কি, কি অনুষ্ঠান দেখতে চান সেটাও আমাদের জানাবেন। আপাতত এ পর্যন্তই। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আর হ্যাঁ, দৃষ্টিভঙ্গির Facebook, Twitter আর Instagram ফলো করে দিন। YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে।